একটু সামনে থেকে হ্যাঁ সরে গেলে সবাই দেখ। আপনারা ভালো আছেন সবাই? আমি আজকে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সহ মঞ্চ উপবিষ্ট কারো নাম আমি নিলাম না, প্রত্যেকে আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত খুব কাছের মানুষ, হৃদয়ের মানুষ। আমার বাচ্চু চাচা আছেন, রাগিব ভাই আছেন, ফরিদা আন্টি আছেন, সহ আরো যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, এবং আমার সামনে আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন সকলকে আসসালামু আলাইকুম। ভীষণ ভালো লাগে যখন কোথাও যাই আমাকে কন্যা বলে সম্বোধন করা হয়, বোন বলে সম্বোধন করা হয়, আর সবাই তো এখন একটা ট্যাগ দিয়েই ফেলছে নাটোরের বিটি। তো এই নামগুলো আসলে খুব মানে এটার ফিলিংটা বলে বোঝানো যায় না, এটা কতটা ভালো লাগার একটা ফিলিং। আর যখন আবার সেই কন্যা হিসেবে দাবি করা হয় সেখানে হৃদয়টা অনেক বড় হয়ে যায়, মনে হয় যে না আল্লাহ তাআলা, এটা এটা কপাল লাগে, কপাল ছাড়া এটা হয় না আসলে। এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার আগে অবশ্যই কৃতজ্ঞতাটা আমার রাগিব ভাইয়ের কাছে জানাতে হয়। উনি আমাকে দীর্ঘদিন ধরে বলছেন যে তুমি কেন একটু আসো, কুষ্টিয়াতে আসো। আপনারা জানেন কিনা আমি জানি না, কুষ্টিয়াতে আমার খালার বাড়ি আছে, সম্ভবত ভেড়ামারাতে। আমার জীবনে কখনো আসা হয়নি, কিন্তু এবার আমি দ্বিতীয়বার আসলাম কুষ্টিয়াতে। একবার এসেছিলাম নির্বাচনের আগে, ৩১ দফার একটি কর্মশালার ইনস্ট্রাক্টর হিসেবে এসেছিলাম শিল্পকলাতে, আর আজকে এসেছি। তো বাচ্চু মোল্লা চাচা, ফরিদা আন্টি, সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই, এবং আজকে যারা আয়োজন করেছেন সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাকে সুযোগটুকু করে দেওয়ার জন্য, যে আপনাদের মাঝে আমি আপনাদের সন্তান হিসেবে আসতে পেরেছি। শুরুতেই আগে দাবি দেওয়ার বিষয়ে কথা বলে নিই, তারপরে কিছু সাংগঠনিক রাজনৈতিক কথা বলবো। দাবি দেওয়ার বিষয়ে এখানে একটি প্রতিবন্ধী স্কুল আছে আমি শুনেছি, কিন্তু হয়তো ফ্যাসিলিটি সেরকম করে নেই। এই প্রতিবন্ধী স্কুল নিয়ে আমাদের বিশেষ কিছু কর্মসূচি আছে। আপনারা জানেন যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রতিবন্ধীদেরকে দেশের বোঝান আর সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি চাই যে এখানে যে স্কুলটি আছে এই স্কুলটিতে সেই সকল সুযোগ সুবিধা থাকুক, এবং যদি স্কুল আরো বাড়ানোর প্রয়োজন হয় সেই বিষয়ে আপনারা আমাদেরকে সম্মিলিতভাবে জানাবেন। আমি অবশ্যই আমার মন্ত্রণালয় থেকে আপনাদের এখানে নতুন করে স্কুল করার বিষয়ে যা যা করতে হয় সেটা করবো ইনশাআল্লাহ। কারণ প্রতিবন্ধী যারা আছেন তারা আমাদের সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই বোন। তাদেরকে কোনোভাবে আমরা বঞ্চিত করতে পারি না, বরং আমরা চাই তারা তাদের যোগ্য অধিকারটুকু যেন, ন্যায্য অধিকারটুকু তারা যেন তারা পান, এবং নিজেদের যোগ্যতার মতো তারা যেন নিজেদের কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারেন। আমাদের মন্ত্রণালয় থেকে যে যে সুযোগ সুবিধা পেতে পারে সেটা এখানে আমাদের ইউনো মহোদয় আছেন। আমি তাকে অনুরোধ করব, আমাদের সমাজসেবা অফিসার যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এখানে আমাদের শুধু এই উপজেলা বা এই আসন না, কুষ্টিয়া জেলার প্রত্যেকটি আসনে যারা অফিসাররা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, রাকিব ভাই আছেন, ফরিদা আন্টি আছেন, বাচ্চু চাচা আছেন, সহ আরো যারা নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে বসে এলাকার উন্নয়নের জন্য কি কি করা দরকার তারা আপনাদের কাছে যেগুলো দাবি দেওয়াগুলো পেশ করবে, আপনারা যথাযথভাবে আমাদের কাছে পেশ করলে সেই মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের মন্ত্রণালয় থেকে দুস্থ এবং অসহায়দের জন্য বেশ কিছু অনুদান প্রদান করা হয়। এই দরখাস্তটি আপনারা উপজেলা অফিসেও পাবেন, আবার অনলাইনেও পাবেন। বেশ কিছু রোগ আছে, যেমন কিডনি ক্যান্সার, লিভার অসুখ, ব্রেন টিউমার, এই ধরনের মানুষদের যারা অসুস্থ আছেন তাদের জন্য গত বছর পর্যন্ত আমরা 50,000 টাকা করে অনুদান দিয়েছি, যেটা এবার বাড়িয়ে 1 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। তো আপনারা এভাবে অনলাইন থেকে আপনাদের ডকুমেন্ট সহ যদি দরখাস্ত করা হয় আমরা যথাদ্রুত সম্ভব এই টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ফ্যামিলি কার্ডের কথায় আসি। ফ্যামিলি কার্ড এমন একটি প্রজেক্ট যেটা আমরা বলি সেটা ইউনিভার্সাল একটি প্রজেক্ট, যে প্রজেক্টটা বর্তমান সরকারের ফ্ল্যাগশিপ একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা কতখানি গ্রহণযোগ্যতা অর্জন করেছে সেটা আমরা এই প্রজেক্টের যারা এনুমিনেটর নিয়োগ, যারা আমরা ওই তথ্য সংগ্রহকারী নিয়োগের যখন আমরা সার্কুলার দিয়েছি তখনই আমরা বুঝেছি যে এটার কি পরিমাণ গ্রহণযোগ্যতা পেয়েছে। ধুত্তর ফ্যামিলি কার্ড বলে যারা ফেলে দিয়েছিলেন তারাও এত এত সংখ্যক এটাতে অ্যাপ্লাই করেছেন, এত সংখ্যক অ্যাপ্লাই করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আসলে মানুষের নিয়ত যদি সঠিক থাকে তাহলে কিন্তু আল্লাহ তাআলা সেটা শোনেন। সেই আমরা জানি যে এই কারণে বলছি যে ফ্যামিলি কার্ড এখানে আমাদের ধানের শীষ থেকে এমপি নির্বাচিত হতে পারেনি, তার মানে এটা না যে এখানে ফ্যামিলি কার্ডে আমরা কোনো ধরনের পার্সিয়ালিটি এখানে করার কেউ সুযোগ নিতে পারবে। কারণ ফ্যামিলি কার্ড কারা পাবে,
এটা ডিসাইডেড করবে হচ্ছে একটি সফটওয়্যার। তথ্য সংগ্রহকারীরা, আমরা আশা করব এখান থেকে যারা তথ্য সংগ্রহ করছেন বা যারা সিলেক্টেড হবেন, তারা যেন অবশ্যই এই ফ্যামিলি কার্ডের প্রতি একটু আগ্রহ তাদের থাকে। কারণ যারা ধুত্তর ফ্যামিলি কার্ড বলেছেন, তাদের হাতে যদি এই তথ্য সংগ্রহের কাজ যায়, তারা ওটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, এটা স্বাভাবিকভাবে ধরেই নেওয়া। সেক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করতে হবে, কারণ এই ফ্যামিলি কার্ড কিন্তু আমরা কে ফ্যামিলি কার্ড অ্যাকসেপ্ট করছে আর কে ফেলে দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে দিচ্ছি না। আমরা দেখছি যে কোন মাকে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, কোন মায়ের হাতে এই ফ্যামিলি কার্ডটি গেলে তার পরিবারটি একটু সচ্ছল হবে, সেই ফ্যামিলি কার্ডের টাকা দিয়ে যে মাসে একটি তার ওষুধ কেনার জন্য তার সন্তানের কাছে অথবা স্বামীর কাছে অথবা ভাইয়ের কাছে হাত পাততে হতো, সে এখন নিজে যেন সেই তার ওষুধটা কিনে খেতে পারে, সে যেন 2-3 মাসের টাকা জমিয়ে একটি ছাগল কিনতে পারে, সে যেন একটি সেলাই মেশিন কিনতে পারে, সে যেন তার স্বপ্ন পূরণের জন্য কুষ্টিয়া থেকে লালন শাহ ব্রিজ পার করে লালপুর বেড়াতে যেতে পারে, সেই জন্য সেই মায়ের হাতে কিন্তু ওই ফ্যামিলি কার্ডটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। সেখানে কে এসে জান্নাত বিক্রি করেছে, কে এসে ফ্যাসিজম ক্রিয়েট করেছে, এটা কিন্তু আমরা তারতম্য করছি না। এই জন্য ফ্যামিলি কার্ডের যে বেনিফিট, এটা সবার ঘরে ঘরে প্রত্যেকটি মার কাছে পৌঁছে যাবে যারা যোগ্য, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আজকে বর্তমান সরকার সারা বাংলাদেশের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, ভাই একটু ফোনটা নামান, নিচের পিছিয়ে দেখতে পাচ্ছি না, মানুষের জীবনমান উন্নয়নের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, বিগত সময় কেউ এই ধরনের কাজ করে নাই। বর্তমান সরকার মানুষের উপর ইনভেস্ট করছে। এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেয়া, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, এটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট ফেলে হচ্ছে জনগণের জীবন মানের উপরে। একটি এলাকাতে যদি আপনি চিন্তা করে দেখেন যে প্রতি মাসে যেই টাকাটা আমরা 2500 টাকা একটি মার হাতে তুলে দিচ্ছি, যদি সেখানে 100টি মহিলা একটি এলাকাতে এই টাকাটা পায়, তাহলে সেই এলাকাতে এই 2500 টাকা রোল ওভার হতে হতে সেই এলাকার কিন্তু কতখানি উন্নয়ন হবে। তার মানে বড় বড় প্রজেক্ট নিয়ে প্রজেক্টের নামে টাকা লুট করার যে রাজনীতি, সেটা কিন্তু বন্ধ করার চেষ্টা করছে বর্তমান সরকার, জীবন মানের উপরে, মানুষের উপরে ইনভেস্ট করে। এগুলোকে নিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছেন, আপনাদেরকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে একটা বলতে চাই, জনগণ আপনাদের কিন্তু আস্থা করে ছুড়ে ফেলে দিবে যদি আপনারা ফ্যামিলি কার্ড নিয়ে রাজনীতি করা শুরু করেন, আপনারা যদি কৃষক কার্ড নিয়ে রাজনীতি করা শুরু করেন, আপনারা যদি ইমাম মুয়াজ্জিনের ভাতা নিয়ে রাজনীতি করা শুরু করেন। এটা তাদের ন্যায্য হক, ন্যায্য দাবি বর্তমান সরকার তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আজকে এখানে সবার ভেতরে একটি হতাশা উঠে এসেছে যে আমরা নির্বাচনে ধানের শীষ এখানে জয়ী হতে পারিনি। কেন জয়ী হতে পারেনি এটা এখানে বসে থাকা হয়তো অনেকেই জানেন, কিন্তু জেনে যদি আমরা এখনো চোখ মুখ বন্ধ করে বসে থাকি, তাহলে কিন্তু পরবর্তীতে এটা আমাদের জন্য সাংগঠনিকভাবে আমাদের দুর্বলতা প্রকাশ করবে এবং সাংগঠনিকভাবে আমাদের জন্য আরো নেগেটিভ একটা ইম্প্যাক্ট বয়ে নিয়ে আসবে। আমি নিজের একটা ঘটনা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই। আপনারা দেখেছেন, যেহেতু খুব পার্শ্ববর্তী আমার আসন ছিল, আমার নির্বাচনে কিন্তু আমাকে জয়ী হয়ে আসতে অসম্ভব কষ্ট করতে হয়েছে। বিরোধী দল তো ছিলেনই, বিদ্রোহী প্রার্থীরা ছিলেন, যাদের কারণে কিন্তু আমার নির্বাচনে জয়ী হওয়ার এটি শঙ্কার মধ্যে পড়ে গেছিল জয়ী হতে পারবো কিনা। গত 1 সপ্তাহ আগে যারা আমার বিরুদ্ধে নির্বাচন করেছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে, যাদের কারণে আমার ভোট অনেক কমে গিয়েছিল, তাদের অনেকগুলো মানুষ, সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপি থেকে, ছাত্রদল থেকে, যুবদল থেকে, তারা আমার কাছে গেছেন। আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা গেছেন, তারা আমাকে অনেক কথা বলে কনভিন্স করার চেষ্টা করেছেন যে আমরা ভুল করেছি, আমরা এখন দলে ফিরতে চাই। আমি বললাম যে আমাকে একটা কথা বলেন, যে কথাতে আমি কনভিন্স হব, আমি আপনাদেরকে আমার সাথে কাজ করতে দেব। তো তাদের ভেতর একজন আমাকে একটি শব্দ উচ্চারণ করেছেন যে আমরা এখন মুখ খুলে বলতে পারি না যে আমরা বিএনপি করি, এটা আমাদের বড় কষ্ট দেয় মা, আমাদেরকে একবার সুযোগ আপনারা দেন, আমরা যেন বলতে পারি আমরা বিএনপি করি। আমি তখন তাদেরকে বলেছি, আমার কোনো অধিকার নেই যে একজন বিএনপির কর্মীকে তার দল থেকে বিচ্যুত করার, একজন বিএনপির কর্মীকে বলা যে আপনি দল করতে পারবেন না। তারা আমার কাছে স্বীকার করেছে যে আমরা ব্ল্যাকমেইলের শিকার হয়েছি। তারা আমার কাছে স্বীকার করেছে আমাদেরকে মানসিকভাবে ব্ল্যাকমেইল করা হয়েছে, আমাদেরকে অনেক ধরনের আশ্বাস দেওয়া হয়েছে। আমরা তখন ভুল করেছি, আমরা এখন দল করতে চাই। আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছি, আসুন আপনারা দল করুন, দলের প্রতি ডেডিকেটেড হন, দল আপনাদেরকে খুঁজে নেবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে এখানে আহ্বান জানাচ্ছি, ভেদাভেদ যতটুকুই থাকুক না কেন,
যে কারণে আজকে দেখুন আপনারা বলছেন যে আমাদের একজন সংসদ সদস্য নেই, অথচ এটা যদি একটু আগে মনে হতো তাহলে কিন্তু বিভেদটা কমিয়ে আমরা যাকে দল মনোনয়ন দিয়েছে তাকে নির্বাচিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতাম। আজকে আপনারা গর্ব ভরে কিন্তু পাশের আসন থেকে একজন এমপি কে নিয়ে এসে আপনাদেরকে বলতে হতো না যে আমাদেরকে, আপনারা নিজেরা গর্ব করে বলতে পারবেন যে আমার এমপি আমার কথা সংসদে দাঁড়িয়ে বলছে, বলতে পারতেন কিনা বলেন? তাহলে আমরা যেন সেখান থেকে শিক্ষাটা গ্রহণ করি। দলের উপরে কোনো কিছু নেই। আজকে যদি দলের হাত আমার মাথার উপরে না থাকতো, আজকে ফারজানা শারমিন পুতুলরে কে গোনে? দিস ইজ দ্য রিয়েলিটি। এটাই হওয়া উচিত। আজকে দল আমার মাথার উপরে ছিল, প্রতীক আমার সাথে ছিল, আজকে আমি এমপি হয়েছি, আজকে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়েছেন, সম্মান দিয়েছেন, দল আজকে আমাকে মন্ত্রী করেছেন। কিন্তু এর পেছনে সমস্ত ক্রেডিট ছিল হচ্ছে আমার সাথে যারা রাজনীতি করে ধানের শীষকে জিতিয়ে নিয়ে এসেছেন, আমার এলাকার মানুষের। আমি জানি আপনারা চেষ্টা করেছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা সেখানে সফল হবেন আশা করছি। তবে এই মুহূর্তে আপনারা আপনাদের এলাকার উন্নয়নের জন্য আপনারা যদি মনে করে থাকেন যে আমি কোনো না কোনো ইম্প্যাক্ট ফেলতে পারি, নির্দ্বিধায় আমার কাছে আসবেন। উন্নয়নের দায়ভার আমি নিয়ে নিলাম। কিন্তু 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 আছে একটা, সংগঠন শক্তিশালী করার কিন্তু দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এবং যেটা বাচ্চু চাচা বলে গেলেন, ফরিদা আন্টি বলে গেলেন, রাগিব ভাই বলে গেলেন যে সামনে আমাদের স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, আমাদেরকে এখানে কিন্তু একতাবদ্ধ হয়ে জয়ী হতে হবে। জাতীয় নির্বাচনে যেভাবে দলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বহিষ্কার করা হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে সে ব্যবস্থা আরো কঠিনতর হতে যাচ্ছে। কারণ আজকে আমাদের নারীরা, আমাদের বোনরা, আমাদের মায়েরা কিন্তু ভীষণ বিপদগ্রস্ত অবস্থায় আছেন। বিভিন্ন সংগঠনের নামে তাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে, তাদের জীবন নিয়ে খেলা হচ্ছে, আমাদের মেয়েদেরকে ব্রেইন ওয়াশ করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ফরিদা আন্টি আপনি এখানে আছেন, মহিলা দলের নেতৃবৃন্দ এখানে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেভাবে জান্নাতের বুলি দিয়ে দিয়ে ব্রেইন ওয়াশ করা হয়েছিল, আপনারা ঘরে ঘরে যান, আমাদের মা বোনদেরকে ওই বিপদগ্রস্ত হওয়া থেকে বাঁচান। এটা আপনাদের নৈতিক দায়িত্বের পর্যায়ে পড়ে গেছে। আর যেন কেউ আমাদেরকে বিপদগামী করতে না পারে। আজকে বাংলাদেশে যেইভাবে মানুষের জীবন মানের উন্নয়নের জন্য তারেক রহমানের সরকার কাজ করে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই, কোনো অজুহাত ছাড়াই সংসদে এক ধরনের কথা বলা হচ্ছে, সংসদের বাইরে আর এক ধরনের আচরণ করা হচ্ছে। মুখে এক আর মনে এক কিন্তু মুনাফিকের লক্ষণ। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। সরকারকে সহযোগিতা করুন। সরকার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত আজকের যে বাংলাদেশ, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত, জুলাইয়ের ত্যাগের মাধ্যমে অর্জিত, জুলাইয়ের শহীদদের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে সবার জন্য বাংলাদেশ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই চেষ্টায় আপনারা শরিক হন, জনগণ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে। আর যদি মনে করেন যে না, বিরোধিতা করার জন্য বিরোধিতা করবেন, ভাই মনে রাখতে হবে এই সরকার কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকার কিন্তু মাফিয়া সরকারের মতো উড়ে এসে জুড়ে বসে না, এই যে জনগণের অধিকার বঞ্চিত করে এসেছে। বাংলাদেশের সর্বোচ্চ জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার আজকে পার্লামেন্টে গেছে এবং সরকার গঠন করেছে। এই সরকারকে সম্মান আপনারা না করলে কিন্তু আল্লাহ তাআলা এটা মেনে নেবে না। এই জন্য ইসলামকে বিক্রি করা বন্ধ করেন, জুলাইকে বিক্রি করা বন্ধ করেন, ইসলামের চেতনাকে ধারণ করেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করেন, হৃদয়ে আল্লাহকে ধারণ করেন। এবং যে চেতনার বলে আজকে আমরা এই জুলাই অভ্যুত্থানের কারণে একটি বাংলাদেশ অর্জন করতে পেরেছি, এই বাংলাদেশকে সবার জন্য বাংলাদেশ করার জন্য আপনারা সহযোগিতা করেন। সকলে ভালো থাকবেন। আজানের সময়, এখন নামাজের সময়, জুম্মার দিন, কষ্ট হয়েছে সকাল থেকে আপনারা অপেক্ষা করেছেন। তবে আবার আসবো কুষ্টিয়াতে। যখন আসবো তখন সকলে মিলে অনেকগুলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র নিয়ে একসাথে কাজ করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।